এই দেখেন ওই যে লাল পরে আছে, দূর থেকেই বোঝা যায়। এই লালের ওই গোড়ায় যে কতক্ষণ যে দাঁড়াই থাকা লাগবে আমি ঠিক জানি না। লালকে বলার সাথে সাথেই সবুজ হয়ে গেল, বাহ খুব ভালো লাগলো। সামনে যাওয়ার পরে আশা করবো সবগুলোই সবুজ পাবো, মনে হয় না। ওই যে পরবর্তীতে আরো একটা সিগন্যাল, তাও লাল হয়ে গেছে। বাম পাশের রাস্তাটায় এমন ভাবে জ্যাম পড়ে আছে, একটা গাড়ি মনে হয় টানা 1 থেকে 2 মিনিটও ভালো করে চলতে পারে না। তবে ইতালিতে কিন্তু সবসময় এমন জ্যাম দেখা যায় না। পাশে আছে পেপকো মার্কেট, চলেন আমরা এই মার্কেট থেকে একটু সময় কাটিয়ে আসি। এই একটা কলম, আমি জীবনে প্রথমবার দেখলাম এমন একটা কলম যে কলমের উপরে স্পিনার লাগানো। এত বড় বড় দুইটা খেলনার দাম মাত্র 1 ইউরো। আর দেখেন উড়ানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে। বাতাসের গতি যদি বেশি থাকে তাহলে এই বাবলগুলো কিন্তু অনেক দূরে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা ইতালির একটা গ্রামীণ পরিবেশে চলে গেছি। এই রাস্তাগুলোর মধ্যে খুব একটা গাড়ির ভিড় দেখা যায় না, কোনো ট্রাফিক নেই, কোনো জ্যাম নেই। এই কারণে এই রাস্তাগুলোর মধ্যে আজকে আসছি। এই ধরনের জায়গাগুলোর মধ্যে ঘুরতে এত পরিমাণে ভালো লাগে, যেমন হয় কখনোই ভালো লাগবে না ওই ব্যস্ত শহরগুলোর মধ্যে। এই রাস্তাটা অতিরিক্ত পরিমাণে ভাঙা ছিল। রাস্তাটা যদি একটু ঠিকঠাক হইতো তাহলে গাড়িটা চালাই আরেকটু মজা পাইতাম, কিন্তু এই ভাঙার কারণে মনে হয় যেন গাড়ির স্প্রিং সব ভেঙে যাইতেছে। যদিও খুব একটা ভিডিওতে বোঝা যায় না, বাট গাড়ি যেই রাস্তাটার উপর দিয়ে যাইতেছে একেবারে স্পষ্ট বোঝা যায় রাস্তার কোন জায়গায় ভাঙা, কোন জায়গায় পাথর, কোন জায়গায় বালি। এখন এমন একটা জায়গায় চলে আসছি, এই রাস্তাটা পুরোপুরি ভাঙা। এই দেখেন কি পরিমাণে নড়তেছি আমরা সবাই, গাড়ির মধ্যে যারা আছি মনে হয় যেন বাইরে পড়ে যাইতেছি। দুই পাশে গাছ, তার মধ্যে দিয়ে রাস্তা, খুব ভালো লাগে এই রাস্তাটাকে। আর যে গাছগুলো দেখতেছেন ডানে এবং বামে, এখানে সবচেয়ে বেশি আছে অলিভে গাছ। এই বছর এখন পর্যন্ত অলিভে গাছে ফল হওয়া শুরু হয় না, তবে খুব শীঘ্রই শুরু হবে। আর এত পরিমাণে ফল হয় গাছের পাতা চিনা যায় না, খুব ভালো লাগে ওই ফলগুলো দেখতে। কিন্তু অলিভে ফলগুলো না খালি খাওয়া যায় না, যে গাছে দেখলাম গাছ থেকে পেরেই খাওয়া শুরু করলাম। অলিভাগুলোকে বিভিন্ন রকমের প্রসেসিং করে তারপরে খাওয়ার উপযোগী করে। গাইস, আমরা কিন্তু ওই রাস্তা ছেড়ে অন্য একটি রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তাটা দেখলেই বুঝতে পারতেছেন যে এই রাস্তাগুলোর মধ্যে কি পরিমাণে ব্যস্ত। এই যে সামনে যাই তারপর দেখা যাবে যে এই রাস্তাগুলোর মধ্যে কেন ভালো লাগে না, শুধু জ্যাম আর জ্যাম, সিগন্যাল। এই দেখেন ওই যে লাল পরে আছে, দূর থেকেই বোঝা যায়। এই লালের ওই গোড়ায় যে কতক্ষণ যে দাঁড়াই থাকা লাগবে আমি ঠিক জানি না। লালকে বলার সাথে সাথেই সবুজ হয়ে গেল, বাহ খুব ভালো লাগলো। সামনে যাওয়ার পরে আশা করবো সবগুলোই সবুজ পাবো, মনে হয় না। ওই যে পরবর্তীতে আরো একটা সিগন্যাল, তাও লাল হয়ে গেছে। আর এই লাল যদি একবার শুরু হয়, আধা ঘন্টার মধ্যে এই লাল আর সবুজ হয় না। না, আধা ঘন্টা না, আধা ঘন্টা একটু বেশি বলে ফেলছি। 5 থেকে 7 মিনিট মনে হয় এই সিগন্যাল অপেক্ষা করা লাগে। খুব বড় একটা সিগন্যাল, এই কারণে অনেক মানুষ তাড়াহুড়ো করে এই সিগন্যাল দিয়ে চলে যেতে চায় এবং তখনই কিন্তু বিভিন্ন রকমের দুর্ঘটনার শিকার হয়। এই জায়গাটায় এমন কোনো দিন নাই যে দুর্ঘটনা না হয়। প্রত্যেকদিন না হলেও 2 দিন 3 দিনের মাথায় একটা করে দুর্ঘটনা ঘটেই ঘটে। আর এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এই রাস্তার মধ্যে, যেই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে এদের কোনো রূপেই থাকে না যে এটা কোন কোম্পানির গাড়ি, কোন মডেলের গাড়ি। এই জায়গাটা আসলে খুব সাবধান থাকি। আচ্ছা, আমরা এখন কোথায় যাইতেছি আমরা নিজেরাও জানি না। যাচ্ছি সামনের দিকে, দেখি সামনে যাওয়ার পরে কি করতে পারি। গাইস, এই কারণেই বলি যে ওই গ্রামীণ পরিবেশগুলো খুব ভালো লাগে। ওই জায়গাগুলোতে প্রায় সময় যাই সময় সুযোগ হলে। দেখেন বাম পাশের রাস্তাটায় এমন ভাবে জ্যাম পড়ে আছে, একটা গাড়ি মনে হয় টানা 1 থেকে 2 মিনিটও ভালো করে চলতে পারে না। তবে ইতালিতে কিন্তু সবসময় এমন জ্যাম দেখা যায় না, সবচেয়ে বেশি সকালে এবং বিকাল 5টা কি 5:30টার দিকে জ্যামগুলো দেখা যায়। ভাগ্য ভালো আমি যে রাস্তাটা দিয়ে যাইতেছি এই রাস্তার মধ্যে একটা গাড়িও নাই। আমি ধীরে সুস্থে সামনে যাই, যদি তাড়াতাড়ি করে সামনে যাই তাহলে ওই যে জ্যাম সামনে উপস্থিত আছে আমার জন্য, এদের সাথে কিন্তু আমার দেখা হয়ে যাবে। আস্তে আস্তে যাই, তারা সামনের দিকে আগাতে থাক। আর পিছন থেকে কোনো মানুষ হর্ন দিবে না। এই সব দেশের মানুষ খুব একটা বেশি খারাপ না, কোনো মানুষকে ডিস্টার্ব করে না। সামনের দিকে আর যাবো না, সামনের অবস্থা খুবই খারাপ। ওই ধরনের রাস্তায় গেলে আমার 1-1.5 ঘন্টা রাস্তার মধ্যেই আটকা থাকা লাগবে। পাশে আছে পেপকো মার্কেট, চলেন আমরা এই মার্কেট থেকে একটু সময় কাটিয়ে আসি। আমরা এইখানেই আমাদের গাড়িটাকে রাখবো, বাম পাশে রাখলে পরবর্তীতে বের হতে একেবারে সহজ হবে। আর এই জায়গাটায় পার্কিংটাকে খুব সহজভাবে বানানো হয়েছে। কিছু কিছু জায়গায় পার্কিং বানায়, মধ্যে একটা ইট দিয়ে দাগ দিয়ে রাখে যে এই ইটের মধ্যে তোমার পার্কিং, এই ইটের মধ্যে তোমার পার্কিং, মানে একটা বাউন্ডারি দিয়ে রাখে। বাট এখানে আপনি যেরকম খুশি সেরকম রাখতে পারবেন, কোনো রকমের সমস্যা হয় না। মার্কেটে যাওয়ার সাথে সাথে সেই যে ক্যাপ, মার্কেটে গেলে যে ক্যাপগুলো আমি দেখি, এই মার্কেটে আসার পরও গোল একটা ক্যাপ দেখলাম, কিন্তু এই ক্যাপটা আমার মাথায় ঢুকতেছে না। এটা মনে হয় বাচ্চাদের জন্য তৈরি করা। আর একটা দেখলাম, মনে হয় না এটাও আমার মাথায় ঢুকবে না, এটাকে জোর করে ঢুকানোর কোনো দরকার নেই। এটাও ঢুকতেছে না, এটাকেও রেখে দিই। 1.5 থেকে 2 ইউরোর মধ্যে এই ক্যাপগুলো পেয়ে যাবেন।
ইতালিতে গরম আসছে আর গরমের দিনের স্পেশাল কোনো খেলনা থাকবে না তা কি কোনোভাবে হয়? আমার হাতে যে খেলনাটা এখন দেখতেছেন এটা একটা পিস্তল, আর এটার মধ্যে কোনো রকমের বুলেট কাঠিস কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট পানি দিবেন এবং আপনার যে বন্ধু বান্ধব পাশে থাকবে তাদের গায়ে মারবেন, কোনো রকমের সমস্যা হবে না। এই ধরনের খেলনাগুলো শুধুমাত্র গরমের দিনে পাওয়া যায়। আর আমার হাতে এখন এটা কি আছে আমি ঠিক জানি না এটা দিয়ে কিভাবে কি করে। আর এইখানে অনেকগুলো কালার আছে, কিন্তু একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে ব্লু ব্লু কেমন জানি, এই দুইটা কালারই মনে হয় বেশি চলে এই জায়গা। পাশে বিশাল একটা পানির পিস্তল আছে, দেখেন কি সুন্দর, কত রকমের পানির পিস্তলগুলো। আমার হাতে একটা মাইক আছে, আমি তো দেখে প্রথম ভাবছিলাম এই ধরনের মাইকগুলো দিয়ে সম্ভবত কোনো রকমের বিজ্ঞাপন দেয়। যেহেতু সাগরের পারে অনেক রকমের মানুষ থাকে, তাদের মনে হয় দৃষ্টি আকর্ষণ করে যে আমার দিকে ফিরুন, আমার দিকে ফিরুন। এরপরে চারপাশে ঘুরিয়ে দেখলাম একটা মাইকের মতোই আছে। তারপরে নিচের দিকে তাকাই দেখি যে এটার মধ্যে পানি একা। ব্যাপারটা কি, এটার মধ্যে পানি একা কেন? এরপরে জিনিসটা বুঝতে পারলাম যে এটার মধ্যে যদি সাবান পানি দেওয়া হয় ভিতর থেকে ছোট ছোট বল বের হবে। মানে মানুষের সাথে এক প্রকার প্র্যাঙ্ক বলা যায়। সবাই ভাববে এটা হচ্ছে একটা মাইক, সবার সাথে কথা বলবে, কিন্তু মানুষের সামনে যখনই যাবেন কথা বলতে তারা একটু চমকে উঠবে। এটার দাম ছিল 10 ইউরো, বাংলাদেশি টাকায় 1300 থেকে 1400 টাকা। খুব সুন্দর একটা ফ্যান দেখলাম, যে ফ্যানটা চাপ দেওয়ার সাথে সাথে চলে, কোনো রকমের ব্যাটারি দেওয়ার প্রয়োজন নেই, কোনো রকমের চার্জ করার প্রয়োজন নেই। কিন্তু হাত দিয়ে এরকম করতে করতে আমার মনে হয় না কোনো মানুষ একেবারে শান্তিতে থাকতে পারবে। মানে ফ্যান দিয়ে নিজেরা ঠান্ডা করবেন এবং হাত দিয়ে এরকম করতে করতে নিজেরা আবার গরম করবেন, মানে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। আর এই ফ্যানটা যেন কেমন, মানে একবার চাপ দিলে যে কয়েক মিনিট ঘুরবে সেরকম না, চাপাই লাগে, মানে একের পর এক দেওয়া লাগে। আর নয়তো কয়েক সেকেন্ডের মধ্যে এই ফ্যানের পাখা কিন্তু একেবারে থেমে যায়। এইটার নিচের অংশটা একটু খেয়াল করেন, নিচে কিন্তু এক প্রকার সেই সাবান পানি দেওয়া এবং একটা লাঠির মতো আছে। ওই লাঠিটাকে ওইখান থেকে বের করে একটা ফু দিলেই কিন্তু অনেকগুলো বল সৃষ্টি হয়। এইটা খেলতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। যদি কখনো হাতের সামনে এই খেলনাগুলো পাই, যতক্ষণ পর্যন্ত না পানি শেষ হয় এতক্ষণ পর্যন্ত ফু দিতেই থাকি, ভালোই লাগে উড়াতে। স্কুলের সরঞ্জাম যেই গলির মধ্যে বিক্রি করে, এখানে আসার পর দেখলাম এই রঙগুলো এই মার্কেটে খুবই সস্তা। 1 ইউরোর মধ্যে পাওয়া যায় 24 পিস রং। অন্যান্য মার্কেটে গেলে 3 থেকে 4 ইউরো, এর থেকে বেশিও আছে। যদিও কাঠের উপর নির্ভর করে কোন কাঠ দিয়ে তৈরি করছে, মনে হয় না এটা খুব হাই কোয়ালিটির কাঠ দিয়ে তৈরি করছে। বাট এগুলো নিয়ে ব্যবহার করে দেখবো যে এগুলোর মধ্যে কি আছে বা এগুলোর দাম কেন কম কেন বেশি। এই মার্কেট থেকে কখনো এই রঙগুলো নেওয়া হয় না, অন্যান্য মার্কেট থেকে নিয়েছি, ওইগুলো ব্যবহার করে খুব একটা খারাপ ফল পাইনি। বাট এইটা এত কম দামের কেন, এটা নেওয়ার পরে বুঝতে পারবো। এইখানে আরেক প্রকার রং আছে, এগুলো স্কুলে খুব একটা বেশি চলে না, এখন পর্যন্ত আমাদেরকে বলে নাই কিনতে। আমি একটু আগে যেটা কাঠের রং দেখাইছিলাম পেন্সিলের মতো, ওইগুলোই নিতে বলছিল, আর ওইগুলোই আমরা ব্যবহার করি। দেখেন কি সুন্দর একটা কলম, একেবারে নরম সফট। চাইলে 1 থেকে 2 বছরের বাচ্চারা যদি এই ধরনের জিনিস দিয়ে খেলে কোনো রকমের ব্যথা পাওয়ার আশঙ্কা নাই। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা কলম দিয়ে নিজের গায়ে নিজেই আঘাত করে, সো এগুলো দিয়ে মনে হয় না কেউ আঘাত করলে খুব একটা বেশি ব্যথা পাবে। এই কলমটার দাম ছিল 1.5 ইউরো, বাংলাদেশ টাকায় সম্ভবত 190 থেকে 200 টাকার মতো দাম আসবে। এই একটা কলম আমি জীবনে প্রথমবার দেখলাম, এমন একটা কলম যে কলমের উপরে স্পিনার লাগানো। জীবনে অনেক রকমের কলম দেখছি, বাট এইটা ছিল জীবনের প্রথম দেখা এরকম একটা ডিজাইনের। আমি প্রথম ভাবছিলাম স্পিনারটা মনে হয় ভালো ঘুরবে না বা প্লাস্টিক দিয়ে তৈরি করা, কিন্তু ঘোরানোর পর দেখি যে এটা অরিজিনাল একটা স্পিনার, আর একবার ঘোরানি দিলে অনেক সময় চলে। একটা পিন মারার মেশিন দেখলাম, উপরে দেখি একটা খরগোশ। জানি না এই খরগোশের মধ্যে তারা কিছু গোপন রাখছে কিনা, নাকি এটার মধ্যে কোনো রকমের সুবিধা আছে, এটা ব্যবহার করলে বুঝবো। বাট এখান থেকে আমরা এগুলো কিছুই নেইনি। এই দেখেন গরমের দিনের পোশাক যদি কয়েকটা দেখাই, বিভিন্ন রকমের গেঞ্জিগুলোকে উঠাইছে, এগুলো সব হচ্ছে গরমের কালেকশন। আমরা যখনই মার্কেট দিয়ে বেরিয়ে যাব, এই মুহূর্তে ছোট ভাই একটা বাবল টয় নিয়ে আসে, এইগুলো নাকি বাইরে যে উড়াবে। তখন ছোট ভাইরে বলছি 2টা দিয়ে কি করবো, এগুলো তো অনেক বড়, ভিতরে প্রায় 250 থেকে 300 গ্রামের মতো পানি আছে। আমি বলছি এত বড় 2টা না নিয়ে একটা নাও। পরে বললো যে 2টা একসাথে লাগানো। আমিও দেখলাম যে হ্যাঁ, এই 2টা একসাথে লাগানো, কোনোভাবেই একটা নেওয়া যাবে না। পরে আমরা 2টা নিয়ে নিয়েছি মাত্র 1 ইউরোতে। এত বড় বড় 2টা খেলনার দাম মাত্র 1 ইউরো। আর দেখেন উড়ানোর পর কত সুন্দর দেখাই দিয়েছে। বাতাসের গতি যদি বেশি থাকে তাহলে এই বাবলগুলো কিন্তু অনেক দূরে যায়, আর যদি বাতাসের গতি না থাকে এই ফু দেওয়ার সাথে সাথে সব মাটিতে পড়ে যায়। সাগরের পাড়ে যে উড়াতে সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় এই এক একটা বল একেবারে সাগরের পানির উপরে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। আর হলুদ কালার এইটার মধ্যে সব ছোট বল বের হয়, আর ব্লু কালার যেটা আছে ওইটার মধ্যে অনেক বড় বল বের হবে, এরকম কিছু লেখা ছিল। আর এই হলুদ পাইপটার মধ্যে এত পরিমাণে পানি ছিল, আমি জানি না এগুলো খেলতে খেলতে কবে শেষ হবে। কমসে কম 8 থেকে 10 দিন খেলতে পারবে যদি হাত থেকে এই পানিগুলো সব একসাথে পড়ে না যায়। গাইস, আজকের এই ছোট্ট ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।